আপনার ছোট ছেলে কিন্তু অলরেডি লকআপে ঢুকাই রাখছে। আপনি যদি আপনি স্বীকার না করেন, বিষয়গুলো যদি স্বীকার না করেন, তাইলে কিন্তু অন্য রকম পরিস্থিতি যাবে। মুফতি মহিবুল্লাহ মিয়াজুজ্জের বড় ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আব্বু মামলা করার 48 ঘন্টা পর 72 ঘন্টা চলমান থাকা অবস্থায়, 72 ঘন্টার ভিতরে যাওয়া অবস্থায় আব্বু হঠাৎ আমার কাছে ফোন আসছিল, তোমার আব্বু তুমি সহ তোমার আব্বু ডিসি স্যার আসছে, স্যারের সাথে কথা বল। তো ওনাদের কথা অনুসারে 3টা গাড়ি আসছে, 3টা গাড়িতে আব্বু গেছে। সামনে একটা গাড়ি ছিল, পিছে একটা গাড়ি ছিল, আব্বু ছিল মাঝখানে। তো আমরা গেলাম, যাওয়ার কিছুক্ষণের ভিতরে দেখলাম যে এলাকাবাসী, তারপর আমাদের মসজিদ কমিটির একজন সহ আরো অনেকে উপস্থিত। আমি বিষয়টা আমার কাছে অন্যরকম মনে হয়েছিল। তারপরও ভাবলাম যে হয়তো কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, নতুন আবার কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, এই জন্য আমরা গেছি। তো ওইখানে বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ, তারপরে না আব্বু নিজে থেকেই গুম হয়েছে, গুম হওয়ার মতো নাটক নাকি করছে, এইসব বিষয় সম্পর্কে ওইখানে দেখানো হয়েছে। দেখানোর পর আব্বুর কাছ থেকে বিষয়টা জানার জন্য বলতেছে যে আপনি বলেন, বললে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আসলে ঘটনাটা কি হয়েছে। তো বিষয়টা সম্পর্কে ওনারা জিজ্ঞাসাবাদ করার জন্য করছে কি, আমাদের এলাকাবাসী যারা ছিল তাদের সবাইকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার কিছুক্ষণের ভিতরেই আমার ছোট ভাই ওর ফোন, আমার ছোট ভাই মোহাম্মদুল্লাহ ওর ফোনটা সিজ করে নিছে, নিয়ে মানে দেখতেছে এবং ওনারা বলতেছে যে ওর তো জঙ্গি বা অন্য কোনো সংগঠনের সাথে জড়িত এরকম কিছু। তো ওর একটু বিষয়টা খতিয়ে দেখা দরকার। এরপর ওর ফোনটা নিয়ে গেছে, নিয়ে যায় ওরে করলো কি, মোবাইলটা নিয়ে আস্তে ওরে দোতলায় নিয়ে লকআপে উঠায় রাখলো, লকআপে ঢুকায় রাখলো। আমি তখন ওসি স্যারের রুমে আছি, আমার সামনে আব্বু আছে, এই দুজনই আছি, আর বাকি যারা আছে তারা সবাই পুলিশ অফিসার ছিল। তো এক পর্যায়ে বিভিন্ন ধরনের একটু ভয়ের মতন দেখানো হয়েছে, দেখেন আপনার ছোট ছেলে কিন্তু অলরেডি লকআপে ঢুকাই রাখছে। আপনি যদি আপনি স্বীকার না করেন, বিষয়গুলো যদি স্বীকার না করেন, তাইলে কিন্তু অন্য রকম পরিস্থিতি যাবে। তখন আমি বলছি যে আপু আপনি যতটুকু জানেন বা ই করেন, ওর আপনি স্বীকার করেন, নাইলে কিন্তু আরো বেশি পরিস্থিতি যাবে। তা এর ঘটনা কিন্তু ওনারাই পালাক্রমে চলমান রেখার ভিতরে আমাকে হঠাৎ বের হয়ে যাও বললো, তুমিও বের হয়ে যাও। তা আমি বের হয়ে করলাম কি, আমি দোতলায় যাই তিতুমিরের সাথে দেখা করলাম, আমার মোহাম্মদুল্লাহ তিতুমির আমার ছোট ভাইয়ের সাথে দেখা করলাম। তো বললাম যে ভাই তুই যদি কোনো জঙ্গি সংগঠন বা কোনো কিছুর সাথে জড়িত থাকস তাহলে তুই বলে দে না। ওরে আবার এভাবে বলার কারণ হলো গত 1 বছর যাবৎ আমি এই বাসায় থাকি না, তিতুমির আর আপু এরা যেই বাসায় থাকে এই বাসায় থাকি না, আমি আলাদা বাসায় থাকি। তা আমি ভাবলাম যে হয়তো এর ভিতরে অন্য কিছু হইতেও পারে। তাই আবার এইবার এই সেন্সই বলছি যে তুই যদি জঙ্গি কোনো সংগঠনের সাথে জড়িত থাকস তুই বইলা দে, সত্য যেটা এটা বইলা দে। কারণ আমি তো জানি যে ও কি টাইপের মানুষ, তারপরে ওনাদের সামনে আমি বলছি। তো এরপর আমি নিচে আসছি, নিচে এসে দেখি যে ওসি স্যারের রুমে খাওয়া দাওয়া মতন, মানে একটা নাস্তার মতন হচ্ছে, যে আপেল, তারপরে ড্রাগন ফল সহ পেয়ারা, এগুলো খাওয়া দাওয়া হচ্ছে, বিস্কুট খাওয়া দাওয়া হচ্ছে। তো ওসি স্যারের রুমে ঠিক বিপরীত পাশে আমি বসাচ্ছিলাম। তো ওই পুলিশ অফিসার যারা ছিল তারা সবাই আমারও বলতেছে যে ভাই আপনিও খান। আমি তখন ভাবলাম, মানে বললাম যে ভাই আমার তো ছোট ভাই তো লকআপে আছে, আমার তো পানি তো ঢুকতে আসে না, মানে আমার গলার নিচে তো পানি নামতে আসে না, তো ইয়া করবো কেমনে, কিছু খামো কেমনে, আমার যখন খাওয়ার প্রয়োজন হবে আমি তখন বলবো না। তো এর কিছুক্ষণের ভিতরে আমি বললাম যে আমি তো ভাবলাম যে আমি তো এসে নামাজ পড়ি নাই, তো নামাজ পড়ার জন্য একটু বের হয়ে যাব। তো বের হওয়ার জন্য সামনে আগাইছি, এর ভিতরে সামনে যে থানায় ঢোকার সময় যে সেন্ট্রি থাকে, সেন্ট্রি বলতেছে ভাই আপনি এদিকে আইসেন না, আপনি ভিতরের দিকে যান, ভিতরে থাকেন, এদিকেই থাকেন, এভাবেই বলতেছে আপনি ভিতরের দিকেই থাকেন, বাহিরে যাওয়া যাবে না বা এরকম কিছু এরকম বলে না, কিন্তু আমার ধৈর্য নিয়ে ভিতরে আবার ঢোকাই দিছে।
কিন্তু থানার কমপ্লেক্সের মানে থানার বিল্ডিং এর ভিতরেই। তো এর কিছুক্ষণের ভিতরেই দেখি যে আব্বু ওরে বসা থেকে দাঁড়ায়া, ওসি স্যারের রুমটা তো ফ্রস্টেড গ্লাস দিয়ে আটকানো, তো দরজাটা ফ্রস্টেড গ্লাস দিয়ে করা। তো আমি ভাবছি যে দেখতেছি যে আব্বুর এখানে এসে এই পাশে মানে ওসি স্যারের রুমে ঢোকার পরে যে হাতের ডাইন পাশে যে ওয়ালটা, এই ওয়ালের এখানে দাঁড়া করে, তারপরে হয়তো দাঁড়া করাইছে এরকম দেখছি। ভিতরে কি চলতেছে ভাই এটা কিন্তু আমরা কেউই জানি না। এতক্ষণ ছিল কারা, এলাকাবাসী। এরপরে ছিলাম তিতুমির, আমি মানে আমার ছোট ভাই, আমি আর আব্বু। এরপরে আমি আর আব্বু, এখন শুধু আব্বু, এছাড়া আর কেউ ছিল না। তো যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলামই করলাম তখন পর্যন্ত কিন্তু আব্বুর আগের পূর্বের বক্তব্য কিন্তু অটল ছিল। কিন্তু যখন আমরা বের হইলাম তারপর থেকে আব্বু অন্যরকম বক্তব্য দেওয়া হয়েছে। আপনারা এটাই মিডিয়াতে দেখতেছেন। আর এটা দেখলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আসলে ওনার কেউর চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় এখানে কোনো চাপ বা কোনো কিছু প্রয়োগ হয়েছে কিনা। এটা আমার সে যারা দেখছেন তারাই ভালো বলতে পারবেন। তো এরপরে আমাদেরকে বাহির থেকে আমাদের জন্য খিচুড়ি আর গরুগোস্তর খিচুড়ি আনা হলো। আমাদেরকে আমারে আব্বুরে আর তিতুমিরে একটা রুমের ভিতরে দোতলায় কোন এক অফিসারের রুমে রাখা হলো, এবং অফিসারের রুমে রাখার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া রাত্রে তখন সম্ভবত 3টা, 3:30 এরকম বাজে। তো 3টা, হ্যাঁ 4টার মতো, 3টা, 3:30 বা 4টার মতো এরকম বাজে। তো খাওয়া দাওয়ার পরে বাতি বন্ধ করতে, ঘুমানোর সময় বাতি বন্ধ করব, বাতি বন্ধ করতে দেয় না, বাতি বন্ধ করা যাবে না। তো এর ভিতরে দেখে আমাদের রুমের ভিতরে একজন পুলিশ অফিসার রুমের ভিতরে চেয়ারের উপরে বসে বসে উনি আমাদের পাহারা দিচ্ছে, আবার বাহিরে আরেকজন পাহারা দিচ্ছে। মানে অবস্থাটা এমন হয়েছে যে রানিং অবস্থা, মানে এই অবস্থায় যেন আমরা 3জন যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো, কথা বলবো, ওইটারও সুযোগ ওইরকম, মানে পরিবেশটা ওইরকম ছিল না। তো সকাল হয়েছে, সকাল হওয়ার পর আব্বুর জন্য নাস্তা আনাইছে। নাস্তা নেওয়ার প্রায় 1.5 ঘন্টা পরে আব্বুরে নাস্তা দেওয়া হয়েছিল। বলতেছে যে অনুমতি নিয়ে তারপর নাস্তা দিতে হবে, এরকম বলছিল। যাই হোক, হয়তো ওনাদের থানায় অনুমতি নিয়ে নাস্তা দিয়ে দেওয়া লাগে, এরকম কিছু। তারপরে কিছুক্ষণের ভিতরেই আমাদের তদন্তকারী কর্মকর্তা স্যার উনি আসলেন। আসার পরে বললেন যে কোর্টে যেতে হবে। পরে এটা সিএনজি নিয়ে আসলাম, কোর্টে গেলাম। কোর্টে আব্বুর বক্তব্য নিল। কোর্ট থেকে থানায় আসলাম, থানা থেকে আমার বাসায় এসে বাসায় আমাদের জিম্মায় রেখা চলে গেছে। তো কোর্টে যাওয়ার পরে আমি আমার যেই অফিসার ছিলেন, আমার মামলার যে আইও ছিলেন, ওই স্যার আমি জিজ্ঞেস করলাম, স্যার এটা বিষয়টা কিরকম হইতে পারে? আমি তো জানি না কি হইতে পারে। আপনাদের যেটা অভিজ্ঞতা আছে বা বলেন কি হইতে পারে। এখান থেকে হয়তো আদালত হয়তো রিমান্ডও নিতে পারে, অথবা আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য যে কোনো পদক্ষেপে নিতে পারে, অথবা বাসায় পাঠিয়ে দিতে পারে। তবে আমার মনে হয় তোমার আবার হয়তো বাসায় পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, এরকম বলছে। তো আমি ওইরকম সম্ভাবনার উপরেই মোটামুটি একটা রেখা পরে আমি এখান থেকে পরে তো থানায় আসে পরে বাসায় দিয়ে গেলাম। তো আপনারা তো জানেন বা দেখছেন, চিঠির ভিতরে ভাষ্য অনুসারে লেখা ছিল কামরূপ কামাখ্যা থেকে করা হইতেছে। তো এক সময় এমন পর্যায়ে যাবে যখন পাগল হয়ে রাস্তায় দৌড়ানো হবে। তো এটাই গতকালকে ঘটছে। তারপরে যে কোনো ভাবে আবার এলাকা ধরে নিয়ে আসছে। বক্তব্য দিলেন আগে বাবা, আপনার বাবার প্রথম বক্তব্যের সাথে এটা সাংঘর্ষিক ছিল, এইটা কেন দিলেন? এইটা দিছি হলো আগের বক্তব্য আর পরের বক্তব্য কিন্তু এক না। আগে বলছিল যে আমার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়, আমার এই কাজ করছে, মানে ওনার সাথে যে ঘটনাগুলো করছে এটা বলছে। কিন্তু যখন আমরা আলাদা হয়ে গেলাম, মানে আমাদেরকে একটু টেকনিক্যাল ভাবে আলাদা হয়ে গেছে, করার পরে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এখানে কিছু একটা তো হয়েছে। না হইলে একটা মানুষ মাত্র এই কথা বলছে, আবার এরকম কথা বলতেছে। বাবা কি 7 বছর যে এখন মানে ইমাম ছিল, কোনোদিন মানে এই ধরনের কোনো পাগলামি বা না পাগলামি বা উল্টাপাল্টা কোনো সময় কোনো কিছু করে নাই বা করে নাই। তো ওই আবার বলতেছে যে
মাঝে মাঝে ইদানিং নাকি আব্বু অন্যরকম কথা বলে জুমার বয়ানের ভিতরে। আসলে জুমার বয়ানের ভিতরে অন্যরকম কথা বলে এরকম কোনো রেকর্ড নাই। হ্যাঁ, হইতে পারে জুমার বয়ানের ভিতরে অন্যরকম বলে এরকম কোনো রেকর্ড না, হইতে পারে জুমার বয়ানটা একটু দেরি হয়, এতটুকু এছাড়া বেশি কিছু না। আচ্ছা, ওনার ভিডিও ক্লিপের ভিতরে যে ছবিগুলো দেখাচ্ছে, এই ভিডিও ক্লিপের ভিতরে তো উনি না। দেখো, প্রথম ভিডিও ক্লিপে যে আব্বু হাইটা যাইতেছে এটা ছিল স্পষ্ট, কিন্তু পরবর্তী গুলা কিন্তু অনেকটা অস্পষ্ট, কিন্তু অবয়বটা অনেকটা ওইরকম। এখন মাস্ক পরা ব্যক্তি, তারপরে আবার আরেকটা ভিডিও দেখলাম যে সেম আব্বুর মতনই উঁচা লম্বা, চেহারার মানে কালারও এক না, হাঁটাও তো এক না, হাঁটাও অনেকটা একটা মানে হাঁটা তো একই না। এখন তাহলে এটা কিভাবে ওই ক্যামেরার ফুটেজের উপরে আন্দাজ অনুমান ভিত্তিতেই করছে। আবার দেখেন ওনারা বলতেছে যে আব্বু গাজীপুর থেকে গাবতলী গেছে, গাবতলী বাসের টিকিট কেটে পরে গেছে। আবার ওনারাই বলতেছে ও গাজীপুর থেকে গাবতলী গেছে, গাবতলী বাসের টিকিট কাটছে, ওই মেসেজ আব্বুর মোবাইলে আসছে। আব্বু আবার মনিরুল ইসলাম না কি নামের লোক, ওনারা এই মেসেজ ফরওয়ার্ড করছে। আবার ওনারাই বলতেছে যে গাজীপুর থেকে গাবতলী যাওয়ার পথে আব্বুর মোবাইলটা পকেট থেকে কেউ নিয়ে গেছে। তাহলে বিষয়টা কিরকম হয়ে গেল? ওনারা বলতেছে গাজীপুর থেকে গাবতলী যাওয়ার পথে মোবাইল নিয়ে গেছে, আবার বলতেছে গাবতলীতে মেসেজটা আবার আরেকজনের ফরওয়ার্ড করছে। বিষয়টা সাংঘর্ষিক। আবার এখানে দেখলাম যে আব্বুর পাগড়ি ছিল কালো, ওইখানে যায় আবার লাল রঙের। আপনার তো বুঝার কথা যে আপনার আব্বুর হাঁটা, আপনার আব্বুর চেহারা দূর থেকে তো বুঝার কথা যে এটা আমরা বুঝতেছি সাধারণ মানুষ যে দুইটা ব্যক্তি এক না। তা আপনারা তো সহজে বুঝার কথা যে এইটা আমার আব্বু না, এটা কি আপনারা এখন বুঝতে পারছেন না? এখন দেখেন ওখানে থানায় যাওয়ার পরে মুভমেন্ট, ওনাদের অ্যাটিটিউড মুভমেন্টের কারণেই আমরা এমন একটা সিচুয়েশনের ভিতরে চলে গেছি। আপনি আমার পাশ থেকে আমার ছোট ভাই লকআপে নিয়ে গেছে, তাহলে আমি কি সিচুয়েশনে থাকতে পারবো? এটাই আচ্ছা, এবার আমি বলি। আমি হচ্ছি মোহাম্মদুল্লাহ, মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেবের ছোট ছেলে। আব্বুকে এই যে ভাই বললো যে যেভাবে হোক ওনাকে থানা নিয়ে যাওয়া হলো, আব্বু এমন একটা পর্যায়ে ছিল যে কথা বলার মতো পর্যায়ে ছিলেন না। তবু আব্বুকে নেওয়ার পরে ওনারা যে এভিডেন্স গুলো, আমি এখনো জানি না যে আসলে সত্যটা কি। তো যে এভিডেন্স গুলা ওনারা সামনে রাখছেন, যে সিসি ক্যামেরা ফুটেজ দেখাইছে, শ্যামলী বাসের টিকিট, গাবতলী হাটে সিএনজি দিয়ে যাওয়া, অটো দিয়ে যাওয়া, এসব কিছুই করছে। এই সমস্ত কিছু যে ওনারা দেখাইছেন, দেখানোর পরে আব্বুকে আমি এইগুলা যে দেখাইছে ওনারা, বা এগুলা করছে হাঁটার ভিডিও, যে এইসব কিছুই করছে, সিএনজি দিয়ে যাওয়া এগুলার ভিডিও নাই, তারপরে অটোর ভিডিও নাই, গাবতলীর হাটে যে গেছে এভাবে কোনো ইয়া নাই। এই যে এটা দেখাইছে, দেখানোর পরে আমি আব্বুকে জিজ্ঞেস করছি যে আপনি কি সত্যি এগুলো করছেন? আমি আব্বুকে অনেকবার জিজ্ঞেস করতেছি, ওনারা জিজ্ঞেস করতেছে, আমিও জিজ্ঞেস করতেছি আপনি এগুলো করছেন কিনা। তো আব্বুকে দেখলাম যে মানে আমি এখানে উত্তেজিত হয়ে যেতেছি যে আব্বু এগুলো কিভাবে সম্ভব করে, একটা মানুষ কিভাবে এটা সম্ভব। আমি তো ওনার আগের কথার উপরে সমস্ত নিজের দায়িত্ব পালন করতেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব, একটা মানুষ এইভাবে কিভাবে করে? তো এইটা আসলে মানে দেখার পরে আমি আব্বুকে জিজ্ঞেস করি যে এরকম কিছু করছেন কিনা। তারপরে বলতেছে যে না। পরে ওনারা আমার ফোনটা নিল, নেওয়ার পরে দেখতেছে যে আমার এখানে আরবি দিয়ে কিছু নাম সেভ করা, এবং আমি মাথায় তালেবানের যে পাগড়িটা আছে ওইটা পরি। এটা তো বাংলাদেশ সবাই করে, ওলামায়ে কেরাম হোক, ছাত্র হোক, সবাই পরে। ওই হিসাবে মানে আমি যেহেতু মাদ্রাসায় পড়ি, দিনই লাইনে থাকি, এখন আরবি দিয়ে নাম সেভ করতেই পারি। যাই হোক, স্যারেরা কিভাবে এটা নিয়েছে জানি না, ওনারা আমার ফোনটা দেখে এবং বলে যে আমি মনে হয় কোনো জঙ্গি সংগঠনের সাথে অ্যাড আছি, এটা ওনারা সন্দেহ করে। তারপরে হঠাৎ করে দেখে আমার ফোন সিজ করে ফেলাইলো। তারপরে আমাকে লকআপে রাখতে নির্দেশ দিল বড় স্যার, আমাকে লকআপে রাখা হলো। এর মধ্যে আমি আব্বুকে অটল দেখে গেছি প্রথম কথায় যে আমাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে আমার আর কিছু মনে নাই, এই কথার উপর আমি অটল রেখে গেছি। এবং এই কথার উপর অটল রেখে গেছি যখন দেখতেছি আব্বু, আমি নিজে উত্তেজিত হইতেছি, আব্বু আমাকে অটল রাখার চেষ্টা করছে। মানে উনি একজন, এখন উনি অবস্থা ওনার কিরকম আপনারাই ভাবতে পারতেছেন, কিন্তু উনি আমাকে অটল রাখার চেষ্টা করতেছে যে তুই অটল থাক, তুই ধীর স্থির থাক।
কিন্তু লকআপ থেকে 4 ঘন্টা পর যখন আমি আসি তখন দেখি আব্বুকে তারা যেরকম ভাবে উপস্থাপন গুলা করছে, ওনারা নিজেদের মতো না কি করছে জানি না। তো ওই হ্যাঁ আব্বু বলতেছে হ্যাঁ আমি অটোতে করে ওইখানে গেছি, অটোতে দিদি করে ওইখানে গেছি, মন চাইছে ওইখানে, আমার কানে কানে কে যেন বলতেছে আমি এরকম গেছি। তারপরে আমি বাসের টিকিট করলাম, বাসের করে পরে এখান থেকে আবার 100 টাকা কমিশন কে যেন খাইলো। তারপরে আবার ওইখান থেকে আমি আবার এই পঞ্চগড় নামলাম, শিকল একটা পাইলাম, একটা পলিথিনের ভিতরে নিজেই প্রস্রাব করতে বসলাম, চালা পাইলাম নিজে। পরে ঠান্ডার কারণে যে আমি এখন ইয়া করবো এটা বুঝতে পারিনি, এই যে জিনিসটা যে পরে আব্বু নিজের পাই নাকি শিকল বাইন্দা ওইখানে ই করে দিয়ে গেল। এখন এই বিষয়টা আসলে এইটাই মানে আমি ওইখানে ছিলাম না 4 ঘন্টা যাবত। এই যে ভাই বর্ণনা দিল এটা আমি নিজে মনে হচ্ছে যে এটা ভয়ভীতির কারণে মনে হয়েছে বা তাদের শিখে এটা হইতে পারে, এটা হতে পারে। আপনি নিজে ভয় পেয়েছিলেন? আমি তো ভয় পেয়েছিলাম, আমি লকআপের ভিতরে কান্না করে বলছি দেখেন আমাকে আপনারা ছাড়েন, আসলে আমি কি দোষ করছিলাম। আপনাকে তো লকআপে দেওয়ার কোনো কারণ নাই, কারণ আপনি তো কোনো অপরাধ করেন নাই। বলতেছে যে না আমি নাকি জঙ্গি কোনো সংগঠনের সাথে ছিলাম। পরে দেখ যখন আপনি প্রতিবাদ করেন নাই যে আমি জঙ্গি সংগঠন, প্রমাণটা দেন। আসলে ওইখানে বললো যে ভাই এমন কোন পরিস্থিতি ছিল না যে আমরা এখানে কিছু বলবো বা বিষয়টা সিচুয়েশনটা এমনই ছিল আর কি। এখন কি আপনারা চান না যে ঘটনা সুষ্ঠু তদন্ত হয়ে? অবশ্যই চাই, অবশ্যই চাই। এবং তদন্ত হইতেছে, এটা জাতি জানে। অবশ্যই এটা তো একজন ওলামায়ে কেরাম না শুধু পুরো বাংলাদেশের এমন সব আলেমদেরও এটা আমরা যে ঐক্যভাবে থাকতেছি এটার উপরে এখন প্রশ্ন দাঁড়াইতেছে যে আসলে কি হইতেছে এইটাই।